প্রোস্টেট ক্যান্সার এটার বংশগত ইনফ্লুয়েন্স আছে। যেমন যেই ফ্যামিলিতে প্রোস্টেট ক্যান্সার হয় তাদের কিন্তু বংশ পরম্পরায় হওয়ার সম্ভাবনা থাকে, তার মানে এটা জেনেটিক একটা ইনফ্লুয়েন্স আছে। আর আর যেমন যে সমস্ত কারণগুলা এর পিছনে আছে এর মধ্যে যেমন আপনার খাদ্য অভ্যাস, তারপরে কমিউনিটি কালচার, যার জন্য হয় কি প্রোস্টেট ক্যান্সারটা গ্লোবালি সব জায়গায় একরকম হয় না, কোনো কোনো নির্দিষ্ট এরিয়ায় এর প্রাদুর্ভাবটা বেশি। এবং বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যে খাদ্যাভ্যাসটা এর জন্য বেশ দায়ী। যেমন চায়না বা জাপানে এর প্রাদুর্ভাব কম, এর কারণ হলো তাদের খাদ্যাভ্যাস। এবং দেখা গেছে যে এই আমাদের যে এশিয়ান ডায়েট, এইখানে শাকসবজির পরিমাণ বেশি থাকে এবং ওই শাকসবজিতে একটা ফাইটোইস্ট্রোজেন নামে কেমিক্যাল থাকে, সেটাকে ধরা হয় যে প্রিভেন্টিভ ফর প্রস্টেট ক্যান্সার। এশিয়ান লোক যখন ইউরোপে বর্ন অ্যান্ড ব্রট আপ হয়, আমরা ওই যে মাইগ্রেটেড চাইনিজ, তাদের যদি আমেরিকায় বা ইউরোপে থাকে তাদের কিন্তু এই ইনসিডেন্সটা অনেক বেশি প্রস্টেট ক্যান্সার। হোয়ারেজ এশিয়া, চায়না বা জাপানে এই রোগের প্রাদুর্ভাব কম। তো স্বভাবতই এটা খাদ্যাভ্যাস এবং কালচারাল হ্যাবিটের কারণেও কিন্তু এর প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাবটা বেশি হয়ে থাকে। যে কোনো রোগী যে আর্লি ডায়াগনোসিস করতে পারলে রোগটার চিকিৎসা বা কিউরেবল হয়ে যায়, মানে এটা হলো যে নিরাময়যোগ্য থাকে তখন রোগটা। আমরা যদি প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং করে এটার আর্লি স্টেজে ধরতে পারি তাহলে এই রোগটা পুরোপুরি নিরাময়যোগ্য। আর যদি এটা অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তখন কিন্তু এটা নিরাময়যোগ্য আর থাকে না, তখন এটা নিয়ন্ত্রণযোগ্য হয় চিকিৎসার মাধ্যমে, কিন্তু পুরোপুরি ওই রোগটাকে নিরাময় করা যায় না। সেই জন্যই স্ক্রিনিং প্রোগ্রামটা এত বেশি জরুরি। এবং যেসব দেশে প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি ওই সব দেশে কিন্তু এই স্ক্রিনিং প্রোগ্রামটা একটা নির্দিষ্ট বয়সের পরে করে থাকে। বিশেষ করে 50 ঊর্ধ্ব বয়সে যারাই থাকেন তারা প্রতি বছরই একবার করে এই প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিংটা করে থাকেন। এবং এই স্ক্রিনিংটা করে আসলে দুইটা, সাধারণত একটা ফিজিক্যাল এক্সামিনেশন, আরেকটা হলো যে একটা ব্লাড টেস্ট, যেটাকে আমরা বলি সিরাম পিএসএ। ওই সিরাম পিএসএ লেভেলটা দেখা হয় এবং একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি যে তার প্রস্টেট ক্যান্সার আছে কি নাই বা হচ্ছে কি না। এই জন্য স্ক্রিনিং প্রোগ্রামটা যেসব দেশে প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি সেই সব দেশে এই স্ক্রিনিং প্রোগ্রামটা তারা করে থাকে। হ্যাঁ, আমরা এখন যথেষ্ট অ্যাডভান্স প্রস্টেট ক্যান্সার চিকিৎসায়। আমি যে বললাম যে কিউরেবল ট্রিটমেন্ট বা অর্গান কনফাইন্ড প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য দুইটাই মেইন চিকিৎসা। একটা হলো সার্জারি, রেডিক্যাল প্রস্টাটেক্টমি বলি আমরা, সেটা আমাদের দেশে হয়। তারপরে একটা রেডিওথেরাপি, সেটাও আমাদের দেশে সম্ভব। তারপরে আসছে হলো হরমোন থেরাপি, যেগুলো আমরা দিয়ে থাকি আরও অ্যাডভান্স ডিজিজে। হরমোন থেরাপির অলমোস্ট সব প্রোডাক্টই আমাদের এখানে অ্যাভেলেবল। এবং তারপরে যেটা আছে যে আপনার এখন একদমই কিছু নিউয়ার ড্রাগ আছে যেগুলো আমরা বলি টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি, সেগুলো আমাদের দেশে দেওয়া সম্ভব। হ্যাঁ, প্রস্টেট ক্যান্সারের রুগীর যদি ধরা পড়ে, এবং এই পর্যবেক্ষণটাও ডিপেন্ড করতেছে কিন্তু তার স্টেজের উপরে। যদি এই যে বললাম, যদি প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্গান কনফাইন্ড থাকে, তখন যদি আমরা চিকিৎসা দিয়ে যে এটা কিউর হয়ে যায়, 5 বছর, প্রথম 5 বছর থাকে খুবই ইন্টেন্সিভ ফলো আপ করতে হয়। যদি কিউর হয়ে যায় তখন খুব বেশি আর ফলো আপের দরকার পড়ে না। কিন্তু যদি এটা মেটাস্টেটিক বা ডিস্টেন্স স্প্রেড হয়ে যায়, দূরে চলে যায়, অন্যান্য অর্গানে ইনভলভ করে ফেলে, তখন কিন্তু তাকে লাইফ লংই ফলো আপ করতে হয়। তবে প্রথম 5 বছরটা খুব ইম্পর্টেন্ট। প্রথম 6 মাসে হয়তো আমরা 3 মাস পর পরই ফলো আপ করি, তারপরে 1 বছর দেখা গেল 6 মাস পর পর করি, তারপরে বছর থেকে দেখা যায় বছরে একবার করে করি। এরকম ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে, ফলো আপের ফ্রিকোয়েন্সি কমে যায় যদি দেখি রুগী আস্তে আস্তে ইমপ্রুভ করে যাচ্ছে। তবে যেটা অ্যাডভান্স ডিজিজ, সেই ক্ষেত্রে রুগীকে তার লাইফ লং ফলো আপে থাকাটাই বেটার, কারণ যে কোনো সময় এই রোগটা আবার রিঅ্যাপিয়ার করতে পারে। আমাদের দেশে সাধারণত দেখা যায় 70-80-র দিকে গিয়ে ক্যান্সারটা হয়। সেই ক্ষেত্রে কিন্তু ধরা পড়লে আমরা যদি তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারি
রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু তার লাইফ এক্সপেক্টেন্সি হয়তো দেখা যাবে যে সে অন্য কোনো রোগে মারা গেল। সব চিকিৎসারই সাইড ইফেক্ট আছে, যেমন ধরেন আমরা যদি অর্গান কনফাইন্ড প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যদি রেডিক্যাল প্রস্টেটেক্টমি করি, সেই ক্ষেত্রে কিছু ইস্যু থাকে, যেমন ধরেন তার সেক্সুয়াল আমরা বলি ইম্পোটেন্সি ডেভেলপ করতে পারে, ইরেকশন না হতে পারে, অথবা ক্ষেত্র বিশেষে কারো কারো দেখা যায় যে ইউরিনারি ইনকন্টিনেন্স বা পেশাব ধরে রাখার যে ক্ষমতা এটা হারায় ফেলতে পারে। এগুলার সার্জারির কিছু কমপ্লিকেশন আছে। তারপরে যেমন রেডিওথেরাপিরও কিছু কমপ্লিকেশন আছে, তার ভয়েডিং কিছু সিমটম থাকবে, বার্নিং থাকে, অনেক সময় পায়খানার রাস্তায়ও এরকম রেডিওথেরাপির পরে কিছু কমপ্লিকেশন হয়, ব্লিডিং হয়, তারপর পায়খানাটাও তার হ্যাবিটটাও চেঞ্জ হয়ে যায়, এরকম কিছু কমপ্লিকেশন হয়। তারপরে হরমোন থেরাপিতে, যেটা লাইফ লং আমরা দিয়ে থাকি অনেক সময় অ্যাডভান্স স্টেজে, হরমোন থেরাপিতে দেখা গেল তার অস্টিওপোরোসিস হয়, বা কার্ডিয়াক কিছু, যাদের কার্ডিয়াক প্রবলেম অলরেডি আছে তাদেরটা আরেকটু অ্যাগ্রাভেট হওয়ার চান্স থাকে। তবে সেই সব ক্ষেত্রে আমরা অনেক মানে বিবেচনা করে ওষুধগুলা অ্যাপ্লাই করতে হয় আর কি। প্রস্টেট ক্যান্সারের কিন্তু একটা এজ অফ ইনসিডেন্স আছে। অ্যাভারেজ এজ অফ ইনসিডেন্স হলো 65-67 ইয়ার্স, মানে 60-র নিচে এই প্রস্টেট ক্যান্সারটা খুবই রেয়ার বলতে, যেমন জেনেটিক ইনফ্লুয়েন্স থাকলে হয়তো কারো কারো খুব রেয়ারলি 50-তে হতে পারে। যার জন্য এখানে আসলে প্রজনন যে সময়টা একটা মানুষের, সেই সময় সাধারণত প্রস্টেট ক্যান্সার হয় না। এই জন্য এটার জন্য মানে প্রজননের জন্য আলাদা করে স্পেশাল কোনো কেয়ার এখানে নিতে হয় না, যে এটা যেমন টেস্টিকুলার ক্যান্সারের ক্ষেত্রে নিতে হয়, যেটা নাকি খুব আর্লি এজে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় আনমেরিড একটা পেশেন্ট, তার ক্ষেত্রে হয়তো আমরা স্পার্ম প্রিজার্ভ করি, হ্যাঁ, স্পার্ম ব্যাংকিং করি, যেন ফিউচার তার বাচ্চা কাচ্চা নেওয়া যায়। কিন্তু প্রস্টেট ক্যান্সারটা এমনই ওল্ড এজে হওয়ার জন্য তার প্রজনন লাইফের উপরে এটার কোনো ইম্প্যাক্ট তেমন নাই। প্রস্টেটে যেহেতু ক্যান্সারটা প্রস্টেটের মধ্যে যদি এটা সীমাবদ্ধ থাকে, তাহলেই কিন্তু এটা নিরাময়যোগ্য, এবং তখন কিন্তু প্রস্টেটের ক্যান্সারের চিকিৎসাটাও খুব কম খরচে হয়ে যায়। একটা বা সার্জারি অথবা রেডিওথেরাপি, যে কোনো একটা চিকিৎসা দিলে এটা ভালো হয়ে যায়। কিন্তু যখনই এটা এই গ্ল্যান্ডের বাইরে চলে যায়, তখন আমরা বলি এটা লোকালি অ্যাডভান্স। সেই ক্ষেত্রেও নিরাময়যোগ্য ক্ষেত্র বিশেষে, যদি চিকিৎসাটা খুব ইনভেসিভ হয়, তখন দেখা যায় যে তাকে মাল্টি মডালিটি ট্রিটমেন্ট দেওয়া হতে পারে, যেমন সার্জারি প্লাস রেডিওথেরাপি প্লাস হরমোন থেরাপি দেওয়ার পরে দেখা যায় যে এটা নিরাময়যোগ্য হওয়ার চান্স থাকে। কিন্তু যখন এটা একদমই শরীরের অন্যান্য জায়গায়, বিশেষ করে বোনসে যদি এটা চলে যায় বা শরীরের অন্যান্য অর্গানে চলে যায়, তখন কিন্তু এটা নিরাময়যোগ্য থাকে না। তখন আমরা চিকিৎসা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এটা মানে নিয়ন্ত্রণযোগ্য থাকে। প্রস্টেট ক্যান্সারের যদিও কিছু কিছু কারণ এই যে বের করা হয়েছে, যে জেনেটিক একটা প্রিডিসপোজিশন এটা ইম্পর্টেন্ট, তারপরে খাদ্যাভ্যাস একটা ইম্পর্টেন্ট, তারপরে হ্যাবিট, যে কালচারাল একটা ব্যাপার এখানে ইনফ্লুয়েন্স করে। সেই সব দিক থেকে বিবেচনা করলে আমরা খাদ্যাভ্যাসটা চেঞ্জ করা উচিত, হেলদি ডায়েট, তারপরে যে আমরা বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইমপ্রুভ করা, হেলদি লাইফ লিড করাটা খুব ইম্পর্টেন্ট। আর যদি ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে, তার বাবা, দাদা, বড় ভাই এদের যদি থাকে, সেই ক্ষেত্রে তাকে একটু স্পেশাল অ্যাওয়ারনেস তার মধ্যে ডেভেলপ করা উচিত। সেটা হলো যে একটু নর্মালি আমরা 60-র পরে স্ক্রিনিং করি, সেই ক্ষেত্রে হয়তো সে একটু আর্লি স্টেজে 50-র দিকে এসে স্ক্রিনিংটা করলো, পিএসএ টেস্ট বছরে একবার করলেই হয়, হ্যাঁ, একটু ইউরোলজিস্টের কাছে গিয়ে জাস্ট পিএসএ টেস্ট বা একটু ডিজিটাল একটা এক্সামিনেশন করে দেখা, হ্যাঁ, বা প্রস্টেটটা একটু আলট্রাসোনোগ্রাম করে দেখা কী অবস্থা আছে। তো এই স্ক্রিনিংটা একটু মানে যারা সচেতন হওয়া উচিত আর কি আসলে।